পৃষ্ঠা 68। 54। শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রের মূল কথা কি? শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রের মূল কথা হলো যে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত, তখন ওই বন্ধন তৈরি করলে সন্তুষ্টি আসে, আর তৈরি না করলে বিরক্তি আসে। যখন কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত নয়, তখন তা তৈরি করলে বিরক্তির কারণ হয়। 55। শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী যতক্ষণ না চেষ্টা ও ভ্রান্তির মধ্য দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে, ততক্ষণ তারা একই উদ্দীপকের প্রতি নানারূপ প্রতিক্রিয়া করে। 56। শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সূত্রে বলা হয়েছে যে কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি, আগ্রহ ও মনোভাব সদর্থক হওয়া প্রয়োজন। 57। শিখনের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়া সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়া সূত্রে বলা হয়েছে যে প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে প্রতিক্রিয়া করে। 58। শিখনের ক্ষেত্রে আত্মীকরণের সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে আত্মীকরণের সূত্রে বলা হয়েছে যে যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন সে আগে একই ধরনের পরিস্থিতিতে যে ধরনের প্রতিক্রিয়া করেছে সেই ধরনের প্রতিক্রিয়াই করে। 59। শিখনের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রে বলা হয়েছে মূল উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও সেই একই প্রতিক্রিয়া করে। 60। শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলতে কি বোঝো? বারবার প্রচেষ্টা ও ভুলের মধ্য থেকে নির্ভুল প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করা এবং ভুল প্রচেষ্টাগুলি বাতিল করাকে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলে। 61। প্রচেষ্টা ও ভুলের কৌশলটির প্রবক্তা কে? যৌথ শিখনের অর্থ কি? প্রচেষ্টা ও ভুলের কৌশলটির প্রবক্তা হলেন এডওয়ার্ড থর্নডাইক। যৌথ শিখনের অর্থ একত্রে সমবেতভাবে কোনো কাজ সম্পাদন করার বা বোঝার চেষ্টা করা। 62। সহযোগিতামূলক শিখন বলতে কি বোঝায়? সহযোগিতামূলক শিখন বলতে বোঝায় নিজে শেখার সঙ্গে সঙ্গে সহপাঠীদের শিখতে সাহায্য করা। পৃষ্ঠা 69। সঙ্গী শিখন কি? সমমানের পাঠসঙ্গীর কোশ্চেন 63। সঙ্গী শিখন কি? সমমানের পাঠসঙ্গীর কাছ থেকে কোনো বিষয় শিখে নেওয়ার প্রক্রিয়া হলো সঙ্গী শিখন। 64। বিন্যাসকরণ বলতে কি বোঝায়? প্রাণীর সঙ্গে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থাকেই বিন্যাসকরণ বলে। 65। অবাঞ্ছিত আচরণ সংশোধন বা ভুল বানান শুদ্ধ করার ক্ষেত্রে কোন প্রকার অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়? অবাঞ্ছিত আচরণ সংশোধন ও ভুল বানান শুদ্ধ করার ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়। 66। থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। থর্নডাইকের দেওয়া শিখনের একটি মুখ্য সূত্রের নাম অনুশীলনের সূত্র অথবা ফললাভের সূত্র। 67। থর্নডাইকের অনুশীলন সূত্রের দুটি অংশ কি? থর্নডাইকের অনুশীলন সূত্রের দুটি অংশ হল রোমান 1 অভ্যাসের সূত্র এবং রোমান 2 অনভ্যাসের সূত্র। 68। থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম লেখো। থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র ও প্রস্তুতির সূত্র। 69। টাইম কার্ড কি?
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে নেমে আসে। একে টাইম কার্ভ বলে। 70 কোন মনোবিদ তাঁর পরীক্ষার সময় লেখচিত্র বা টাইম কার্ভ ব্যবহার করেছিলেন? মনোবিদ থর্নডাইক তাঁর পরীক্ষার সময় লেখচিত্র বা টাইম কার্ভ ব্যবহার করেছিলেন। 71 কোহলার এবং কফফা কি জন্য বিখ্যাত? 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত মেন্টালিটি অফ এপস নামক গ্রন্থে কোহলার এবং কফফা প্রকাশ করেন যে শিখন প্রচেষ্টা ও ভুলের ফল নয়, শিখন অন্তর্দৃষ্টির ফলে হয়। শিখনের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তাঁরা বিখ্যাত। 72 কোহলার এবং কফফা শিবপাণ্ডীদের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম কি? কোহলার এবং কফফা শিবপাণ্ডীদের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম মেন্টালিটি অফ এপস। 73 অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া কি? অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া হল রোমান 1 পৃথককরণ এবং রোমান 2 সামান্যীকরণ। 74 পৃথককরণ কি? অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্য দূরে সরিয়ে রেখে প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নেওয়াকে পৃথককরণ বলে। 75 সামান্যীকরণ কি? সাধারণ ও প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে সার্বজনীন তত্ত্ব গঠন করাকে সামান্যীকরণ বলে। 76 গেস্টাল্ট মতবাদ কি? গেস্টাল্ট একটি জার্মান শব্দ, এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল কথা হল সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে দেখে এবং সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে। 77 গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম হল কুর্ট কফফা ও উলফগাং কোহলার। 78 জেরম বুনার কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জেরম বুনার 1 অক্টোবর 1915 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। 79 ব্রুনারের মতে শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? ব্রুনারের মতে শিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে সহায়তা করে এবং সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তোলা। 80 ব্রুনারের ডিসকভারিং লার্নিং কি? ব্রুনার ডিসকভারি লার্নিং এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করে। 81 ব্রুনার শিক্ষার প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? ব্রুনারের শিক্ষার প্রক্রিয়াকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। এগুলি হল রোমান 1 এনঅ্যাক্টিভ, রোমান 2 আইকনিক, রোমান 3 সিম্বলিক। 82 এনঅ্যাক্টিভ পর্যায় বলতে কি বোঝো? এনঅ্যাক্টিভ পর্যায় হলো শেখার প্রথম ধাপ, যেখানে শিশুরা শারীরিক ক্রিয়া এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শেখে। 83 আইকনিক পর্যায় কি? আইকনিক পর্যায় হলো সেই পর্যায় যেখানে শিক্ষার্থীরা চিত্র, ছবি বা দৃশ্যমান উপকরণের মাধ্যমে ধারণা এবং তথ্য বুঝতে পারে। 84 সিম্বলিক পর্যায় কি? সিম্বলিক পর্যায় হলো শেখার উন্নত ধাপ, যেখানে ভাষা, প্রতীক এবং বিমূর্ত চিন্তার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে। পৃষ্ঠা 70 85 ব্রুনারের স্পাইরাল কারিকুলাম কি? স্পাইরাল কারিকুলাম এমন এক শিক্ষাক্রম যেখানে শিক্ষার্থীরা একই বিষয়ে বিভিন্ন স্তরে ক্রমাগত ফিরে আসে এবং প্রতিবারই গভীরভাবে তা শেখে। 86 ব্রুনারের মতে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা কি? ব্রুনারের মতে শিক্ষার্থী একজন সক্রিয় অংশগ্রহণকারী যিনি প্রশ্ন করে, অনুসন্ধান করে নিজে নিজে শেখে। 87 ব্রুনারের রেডিনেস টু লার্ন বলতে কি বোঝো?
ব্রুনার বলেছেন, শিক্ষার্থীদের শেখার জন্য প্রস্তুত হওয়া জরুরি, অর্থাৎ তাদের বয়স এবং বৌদ্ধিক ক্ষমতার সঙ্গে পাঠ্য বিষয়ের সামঞ্জস্য থাকা উচিত। 88 ব্রুনারের শিক্ষাদানে সংগঠন কি ভূমিকা পালন করে? ব্রুনারের মতে পাঠ্য বিষয়গুলি এমনভাবে সংগঠিত করা উচিত যাতে শিক্ষার্থীরা ধারণাগুলির মধ্যে সম্পর্ক বুঝতে পারে। 79 ব্রুনারের নির্মিতিবাদ কি? নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম হল সেই তত্ত্ব যেখানে বলা হয় শিক্ষার্থীরা পূর্ব জ্ঞান এবং নতুন অভিজ্ঞতার মিশ্রণে নিজস্ব জ্ঞান তৈরি করে। 90 ব্রুনারের শিখন কৌশলে প্রেষণা কতখানি গুরুত্বপূর্ণ? ব্রুনারের মতে শেখার ক্ষেত্রে আভ্যন্তরীণ প্রেষণা ইনস্ট্রিনসিক মোটিভেশন বেশি কার্যকর, কারণ এটি শিক্ষার্থীদের প্রকৃত আগ্রহ এবং কৌতূহল বাড়ায়। 91 ব্রুনারের মতে শিক্ষকের ভূমিকা কি? ব্রুনারের মতে শিক্ষকের কাজ হল শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া, প্রয়োজনীয় উপকরণ প্রদান করা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা। 92 ব্রুনারের শিক্ষাদানে সংজ্ঞায়িত শেখা কি? সংজ্ঞায়িত শেখা হল শিক্ষার্থীরা বিভিন্ন ধারণা এবং বস্তুগুলিকে শ্রেণীবদ্ধ করতে শেখে, যা তাদের চিন্তাধারাকে সংগঠিত করতে সাহায্য করে। 93 ব্রুনারের শিখন কৌশলের রিপ্রেজেন্টেশন মোড কি? ব্রুনার শেখার প্রক্রিয়ায় 3টি রিপ্রেজেন্টেশন মোড উল্লেখ করেছেন। এগুলি হল এনঅ্যাক্টিভ, আইকনিক এবং সিম্বলিক। 94 ব্রুনারের শিক্ষাদান কৌশলে আবিষ্কারমূলক শিখন কি? ব্রুনারের শিক্ষাদান কৌশলে শিক্ষার্থীরা প্রশ্ন করলে, জিজ্ঞাসা করে, তথ্য সংগ্রহ করে যা তাদের জ্ঞান গঠনে সাহায্য করে। 95 আধুনিক শিক্ষায় ব্রুনারের শিখন তত্ত্বের প্রাসঙ্গিকতা কি? আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধিতে ব্রুনারের শিখন তত্ত্ব খুবই প্রাসঙ্গিক। 96 ব্রুনারের শিখন কৌশলে সৃজনশীলতা কেমন ভূমিকা পালন করে? ব্রুনারের মতে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করা উচিত যাতে তারা নতুন এবং উদ্ভাবনী সমাধান খুঁজে পায়। 97 ব্রুনারের অনুসন্ধিৎসার প্রশিক্ষণ ও আবিষ্কারমূলক শিখনের মূল প্রতিপাদ্য বিষয় কি? ব্রুনারের অনুসন্ধিৎসার প্রশিক্ষণ ও আবিষ্কারমূলক শিখনের মূল প্রতিপাদ্য বিষয় হল রোমান 1 শিক্ষার্থী শিশুরা প্রত্যেকেই একজন আবিষ্কারক, তাদের স্বাভাবিক অনুসন্ধিৎসাকে অবলম্বন করেই শিখন সম্ভব। রোমান 2 ইন্দ্রিয়জ, ক্রিয়ানুষ্ঠান ভিত্তিক ও প্রতীকী অভিজ্ঞতা থেকে ভিন্ন ভিন্ন স্তরে শিশুরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রোমান 3 দলগতভাবে আবিষ্কার প্রক্রিয়া একক প্রচেষ্টা থেকে বেশি কার্যকর। 98 ব্রুনারের শিক্ষণ তত্ত্বকে কিভাবে প্রয়োগ করা হয়? ব্রুনারের শিক্ষণ তত্ত্বের প্রয়োগ হল রোমান 1 প্রত্যেক শিক্ষার্থীকে তার সামর্থ্য অনুযায়ী 3 রকম প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ দেওয়া। রোমান 2 অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি থেকে শিশুদের তথ্য সংগ্রহে প্রশিক্ষিত করে তোলা। রোমান 3 তথ্য থেকে অবরোহী পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। রোমান 4 শিক্ষকের ভূমিকা আয়োজক এবং সহায়ক হিসাবে, তথ্য সরবরাহকারী হিসাবে নয়। 99 ডেভিড ওশুবেল কে ছিলেন এবং তাঁর শিখন তত্ত্বের মূল ধারণা কি? ডেভিড ওশুবেল একজন আমেরিকান শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী ছিলেন। তাঁর শিখন তত্ত্বের মূল ধারণা হল অর্থপূর্ণ শিখন, যেখানে শিক্ষার্থীরা নতুন জ্ঞানকে পূর্ববর্তী জ্ঞানের সাথে যুক্ত করে শেখে। 100 অর্থপূর্ণ শিখন কি? অর্থপূর্ণ শিখন এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী নতুন তথ্যকে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে সংযোগ ঘটিয়ে শেখে, ফলে শিক্ষাটি আরও দীর্ঘস্থায়ী হয়। 101 তথ্য মুখস্থ করার মাধ্যমে শিখন এবং অর্থপূর্ণ শিখনের মধ্যে পার্থক্য কি?
তথ্য মুখস্থ করার মাধ্যমে শিখনে শিক্ষার্থী বিষয়বস্তুর অর্থ বোঝে না, যেখানে অর্থপূর্ণ শিখনে শিক্ষার্থী তথ্যকে বোঝে এবং তা বাস্তব জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। পৃষ্ঠা 71। 102। অসুবেলের মতে শিক্ষার জন্য অগ্র সংগঠক কি? অ্যাডভান্স অর্গানাইজার বা অগ্র সংগঠক হল শিক্ষার শুরুতেই শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান এবং নতুন বিষয়বস্তুর মধ্যে সংযোগ স্থাপন করার একটি কৌশল, যা তাদের শেখার প্রস্তুতি বাড়ায়। 103। অ্যাডভান্স অর্গানাইজারের প্রকারভেদ কি? অ্যাডভান্স অর্গানাইজার প্রধানত দুই প্রকারের, রোমান 1 এক্সপজিটরি এবং রোমান 2 কম্প্যারেটিভ। 104। এক্সপজিটরি অ্যাডভান্স অর্গানাইজার কি? এক্সপজিটরি অ্যাডভান্স অর্গানাইজার নতুন তথ্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করে এবং শিক্ষার্থীদের বিষয়বস্তুর সঙ্গে পরিচিত করে তোলে। 105। কম্প্যারেটিভ অ্যাডভান্স অর্গানাইজার কি? কম্প্যারেটিভ অ্যাডভান্স অর্গানাইজার পূর্ববর্তী এবং নতুন তথ্যের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য তুলে ধরে, যা শিক্ষার্থীদের শেখা সহজ করে। 106। অসুবেলের শিখন তত্ত্বে সাবস্যাম্পশন থিওরি কি? সাবস্যাম্পশন থিওরি অনুযায়ী নতুন জ্ঞান শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞান কাঠামোর নিচে যুক্ত হয় এবং এটি পূর্ববর্তী জ্ঞানকে আরও অর্থপূর্ণ করে তোলে। 107। অসুবেলের মতে শেখার জন্য রিসেপটিভ লার্নিং কি? রিসেপটিভ লার্নিং একটি কৌশল যেখানে শিক্ষার্থীরা প্রস্তুত তথ্য গ্রহণ করে এবং তা বোঝার চেষ্টা করে, কিন্তু এটি নিজে থেকে আবিষ্কার করে না। 108। অসুবেলের মতে অর্থপূর্ণ গ্রহণযোগ্য শিখন কাকে বলে? অসুবেলের মতে অর্থপূর্ণ গ্রহণযোগ্য শিখন এমন একটি শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা তথ্য পায় এবং সেই তথ্যকে তাদের বিদ্যমান জ্ঞান কাঠামোর সাথে সংযোগ ঘটিয়ে অর্থপূর্ণ করে তোলে। 109। অসুবেলের শিখন তত্ত্বে কগনিটিভ স্ট্রাকচারের ভূমিকা কি? কগনিটিভ স্ট্রাকচার হল শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞান ও অভিজ্ঞতার মনের কাঠামো, যা নতুন জ্ঞান গ্রহণ ও সংরক্ষণে সাহায্য করে। 110। অ্যাঙ্কারিং আইডিয়াস কি? অ্যাঙ্কারিং আইডিয়াস হল পূর্ববর্তী জ্ঞানের মূল ধারণাগুলি, যা নতুন জ্ঞানকে ধরে রাখতে এবং অর্থপূর্ণ শিখনে সাহায্য করে। 111। অসুবেলের শিখন কৌশল শিক্ষকের ভূমিকা কি? অসুবেলের শিখন কৌশলে শিক্ষকের প্রধান ভূমিকা হল শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ শিখনের সুযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান চিহ্নিত করা এবং অ্যাডভান্স অর্গানাইজার প্রদান করা। 112। অসুবেলের শিখন কৌশলে রিপ্রোডাক্টিভ থিঙ্কিং কি? রিপ্রোডাক্টিভ থিঙ্কিং হল পূর্ববর্তী শেখা তথ্যের পুনরাবৃত্তি বা পুনঃপ্রয়োগ, যেখানে সৃজনশীলতা বা নতুনত্বের প্রয়োজন হয় না। 113। অসুবেলের শিখন তত্ত্বে শিক্ষার্থীর ভূমিকা কি? শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিখতে হবে, পূর্ববর্তী জ্ঞানকে নতুন তথ্যের সাথে সংযুক্ত করতে হবে এবং অর্থপূর্ণ শেখার চেষ্টা করতে হবে। 114। অসুবেলের শিখন কৌশল কাদের জন্য সবচেয়ে উপযোগী? অসুবেলের শিখন কৌশল বিশেষ করে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের জন্য উপযোগী, যাদের পূর্ববর্তী জ্ঞান এবং চিন্তা শক্তি আরও পরিপক্ক। 115। অসুবেলের ডিডাকটিভ লার্নিং কি? ডিডাকটিভ লার্নিং হল সাধারণ নীতিমালা বা তত্ত্ব থেকে নির্দিষ্ট উদাহরণ বা বিষয়বস্তুতে পৌঁছানোর পদ্ধতি। 116। অর্থপূর্ণ শিখন কিভাবে দীর্ঘস্থায়ী হয়? অর্থপূর্ণ শিখন দীর্ঘস্থায়ী হয় কারণ এটি তথ্যকে কেবল মুখস্থ নয়, বরং বাস্তব জীবনের প্রয়োজনীয়তার সাথে মিলিয়ে দেয়। 117। অসুবেলের শিখন কৌশলের সীমাবদ্ধতা কি কি? অসুবেলের শিখন কৌশলের সীমাবদ্ধতাগুলি হল: রোমান 1 ছোট বাচ্চাদের জন্য কম উপযোগী, রোমান 2 শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কম, রোমান 3 শিক্ষার্থীদের নিজে থেকে আবিষ্কারের সুযোগ কম।
118 আধুনিক শিক্ষায় অসুবেলের শিখন কৌশলের প্রাসঙ্গিকতা কি? আধুনিক শিক্ষায় অর্থপূর্ণ শিক্ষা শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী জ্ঞান, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে সহায়ক হয়। 119 ভাইগটস্কি কে ছিলেন? লেভ সেমিওনোভিচ ভাইগটস্কি (1896 to 1934) ছিলেন একজন রাশিয়ান মনোবিজ্ঞানী যিনি সামাজিক কৃষ্টিমূলক তত্ত্ব এবং শিখন ও বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। পৃষ্ঠা 72। 120 ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব অনুসারে শিখন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া মূলত সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ঘটে, যেখানে ভাষা এবং সামাজিক মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 121 জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? ZPD হল শিক্ষার্থীর বর্তমান সক্ষমতা এবং সম্ভাব্য সক্ষমতার মধ্যে ব্যবধান, যেখানে তারা দক্ষ ব্যক্তির সহায়তায় ব্র্যাকেটে যেমন শিক্ষক বা সহপাঠী শেখার ক্ষমতা অর্জন করতে পারে। 122 স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং হল শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ায় শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির ধাপে ধাপে সহায়তা প্রদান, যা শিক্ষার্থী স্বতন্ত্রভাবে কাজ করার উপযুক্ততা অর্জন করা পর্যন্ত অব্যাহত থাকে। অন্যভাবে বললে, শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকেই স্ক্যাফোল্ডিং বলে। এই সাহায্য নানা প্রকারের হতে পারে, যেমন উপযুক্ত উদাহরণ, উত্তর সংকেত, উৎসাহ প্রদান ইত্যাদি। 123 ভাইগটস্কির মতে ভাষার ভূমিকা কি? ভাষা হল শিখন এবং জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। এটি চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং সামাজিক মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 124 ভাইগটস্কির প্রাইভেট স্পিচ কি? প্রাইভেট স্পিচ হল শিক্ষার্থীরা যখন নিজেদের সাথে কথা বলে বা মনেই কথা বলে শেখার প্রক্রিয়াকে পরিচালনা করে। এটি শিশুদের আত্মনির্দেশনা এবং চিন্তাভাবনার বিকাশে সহায়ক। 125 স্বকথন কি? ভাইগটস্কির মতে শিশু প্রথমে সমাজের নানান মানুষের সাথে ভাষার মাধ্যমে মিথস্ক্রিয়া করে, তারপরে সে শুধু চিন্তন করে। 7 বছরের পরে শিশুরা কথনকে বাইরে প্রকাশ না করে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে। একে স্বকথন বা ইনার স্পিচ বলে। 126 প্রকৃত বিকাশের সীমা বলতে কি বোঝো? ভাইগটস্কির মতে প্রকৃত বিকাশের সীমা হল সেই বিকাশ স্তর যেখানে ব্যক্তি স্বাভাবিকভাবেই কিছু আচরণ ও কার্য করতে পারে। এই সীমাতে ব্যক্তি প্রথম ধরনের সমস্যার সমাধান করতে পারে। প্রথম ধরনের সমস্যা হল সেই সমস্যা যা একজন নির্দিষ্ট শিশু বা ব্যক্তি সহজেই সমাধান করতে পারে। 127 সন্নিহিত বিকাশের সীমা বলতে ভাইগটস্কি বিকাশের কোন সীমার কথা বলেছেন? ভাইগটস্কির মতে ব্যক্তি প্রকৃত বিকাশ সীমার উপরেও কিছু কাজ করতে পারে, কিন্তু সেই কাজগুলি ব্যক্তি এককভাবে করতে পারে না। এই কাজগুলি করার জন্য ব্যক্তি অন্য দক্ষ ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয়। বিকাশের এই সীমাটি হল সন্নিহিত বিকাশের সীমা। এই সীমার মধ্যে ব্যক্তি দ্বিতীয় ধরনের সমস্যাগুলি সমাধান করতে সমর্থ হয়। দ্বিতীয় ধরনের সমস্যা হল সেই সমস্যা যা অন্য অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে সমাধান করা যায়। 128 ভাইগটস্কির মতে MKO বলতে কি বোঝানো হয়? ভাইগটস্কির মতে MKO এর পুরো কথাটি হল মোর নলেজেবল আদার ব্র্যাকেটে অধিক জ্ঞানী কেহ। MKO বলতে বোঝায় যে ব্যক্তির নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে অধিক জ্ঞান ও বোঝার ক্ষমতা রয়েছে। সাধারণত MKO বলতে কোনো শিক্ষক বা বয়স্ক যে কাউকেই ধরা হয়ে থাকে।
129 ভাইগটস্কির শিক্ষণ কৌশলে শিক্ষকের ভূমিকা কি? ভাইগটস্কির মতে শিক্ষণ কৌশলে শিক্ষকের প্রধান ভূমিকা হল শিক্ষার্থীর ZPD চিহ্নিত করা, উপযুক্ত স্ক্যাফোল্ডিং প্রদান করা এবং শিক্ষার্থীর স্বাধীন শিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা। 130 মধ্যস্থতাকারী শিক্ষণ কি? মধ্যস্থতাকারী শিক্ষণ হলো এমন শিক্ষণ কৌশল যেখানে শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 131 ভাইগটস্কির শিক্ষণ কৌশলে সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব কি? সামাজিক মিথস্ক্রিয়া শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সমৃদ্ধ করে, কারণ তারা সহপাঠী এবং শিক্ষকদের সাথে জ্ঞান বিনিময় করে শেখার সুযোগ পায়। 132 ভাইগটস্কির শিক্ষণ তত্ত্ব কিভাবে প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা যায়? অনলাইন ক্লাস, ভার্চুয়াল গ্রুপ ডিসকাশন এবং ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইগটস্কির শিক্ষণ তত্ত্ব কার্যকরভাবে প্রয়োগ করা যায়। 133 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভাইগটস্কির তত্ত্ব কিভাবে ব্যবহার করা যেতে পারে? স্ক্যাফোল্ডিং, ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সন্নিহিত বিকাশের অঞ্চল, এবং ভাষার সহায়তা দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ সহজ করা যায়। 134 বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে L-1 এবং L-2 স্তর কি? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে L-1 হল বিকাশের বর্তমান স্তর। অন্যের সাহায্য ছাড়া শিশু যতটুকু সামর্থ্য বা জ্ঞান অর্জন করে। আর L-2 স্তর হলো MKO, যেমন পিতামাতা, শিক্ষক, বয়স্ক আত্মীয় বা প্রতিবেশী শিক্ষক বিশেষজ্ঞ এর সাহায্যে শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশের স্তর। পৃষ্ঠা 73। 135 ভাইগটস্কির শিক্ষণ তত্ত্বের তাৎপর্য কি? ভাইগটস্কির শিক্ষণ তত্ত্বের তাৎপর্য হল রোমান 1 স্থির বৌদ্ধিক বিকাশের জন্য MKO ব্র্যাকেটে সাহায্যকারী প্রয়োজন। রোমান 2 MKO এর সাহায্যে বিকাশের বর্তমান স্তর থেকে স্থৈতিক স্তরে পৌঁছানো যায়। রোমান 3 এই তত্ত্ব সাংস্কৃতিক ব্র্যাকেটে কৃষ্টিমূলক জ্ঞানের উপর অধিক গুরুত্ব আরোপ করে। 136 ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের মূল প্রতিপাদ্য বিষয় কি? ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল রোমান 1 সামাজিক বিকাশ ও কৃষ্টিগত ভিত্তির উপর শিশুর শিক্ষণ ক্ষমতা ও প্রক্রিয়া নির্ভর করে। রোমান 2 শিশুর বৌদ্ধিক বিকাশের মনকে সর্বোচ্চ সীমা হিসেবে না নিয়ে তার চেয়ে কতটা প্রগতি সম্ভব তা নির্ণয় করতে পারলে তার বিকাশকে কিছুটা ত্বরান্বিত করা সম্ভব। এই বিকাশ প্রক্রিয়ায় শিক্ষণের ভিত্তি। 137 ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদকে শিক্ষণের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবে? ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদকে শিক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত উপায়ে প্রয়োগ করা যায়। রোমান 1 শিক্ষক শিক্ষিকাকে জানতে হবে শিশুর সামাজিক ও কৃষ্টিগত ভিত্তিটা কি। রোমান 2 একটি শিশুর শিক্ষণ সামর্থ্যের সীমা ব্র্যাকেটে সন্নিহিত বিকাশের সীমা স্থির করতে হবে তার সামাজিক ভিত্তি অনুযায়ী। রোমান 3 শিক্ষক শিক্ষিকার কাজ সহায়ক হিসেবে তার বিকাশের উন্নয়ন ঘটানো। 138 ভাইগটস্কির তত্ত্ব কিসের সাহায্যে শিশুদের নৈতিক বিকাশে সাহায্য করে? ভাইগটস্কির তত্ত্ব সামাজিক মিথস্ক্রিয়া ও ভাষার মাধ্যমে শিশুদের মূল্যবোধ ও নৈতিক চিন্তা গঠিত হয়। 139 কি কারণে ভাইগটস্কির তত্ত্ব সব ধরনের শিক্ষণ পরিবেশের জন্য উপযুক্ত নয়? ভাইগটস্কির তত্ত্ব যেহেতু সামাজিক মিথস্ক্রিয়া ও স্ক্যাফোল্ডিং এর উপর নির্ভরশীল, তাই এটি বড় ক্লাসরুম বা স্বনির্ভর শিক্ষার সমস্যার সৃষ্টি করতে পারে। 140
অভিভাবকেরা কি উপায়ে ভাইগটস্কির তত্ত্ব ব্যবহার করতে পারেন? অভিভাবকেরা শিশুদের শেখার সময় ভাষাগত ও সামাজিক সহায়তা দিয়ে তাদের উন্নতিতে সাহায্য করতে পারেন। 141 ভাইগটস্কির মতে সহযোগিতামূলক শিখন কেন গুরুত্বপূর্ণ? ভাইগটস্কির মতে সহযোগিতামূলক শিখন শিক্ষার্থীদের দলগতভাবে কাজ করতে শেখায়, যেখানে তারা একে অপরের থেকে শিখতে পারে এবং তাদের ZPD প্রসারিত হয়।